গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে যখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার চলমান, ঠিক তখন ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। গতকাল বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, যারা মূলত জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং একই সঙ্গে গুমের সঙ্গে জড়িত ছিলেন। যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এমন 75 জন এবং গুমের সঙ্গে জড়িত ছিলেন এমন 22 জনের যে ভিসা বাতিল করা হয়েছে যখন, এবং একই সঙ্গে তাদের বিচার চলমান রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যদিও তাদের অনেকেই গ্রেপ্তার এবং অনেকেই আবার দেশের বাইরে পলাতক রয়েছেন। আবার শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে বসে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার। ঠিক শেখ হাসিনাকে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেই ভিসার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে এমনটি এখন পর্যন্ত জানানো যায়নি। মূলত হিন্দুস্তান টাইমস ভারতের পত্রিকা, সেই বরাতে আমরা জানতে পেরেছি যে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আসলে সেখানে যেহেতু রাজনৈতিক আশ্রয় দেওয়ার তেমন কোনো বিধান নেই, কিন্তু সেখানে মূলত ভারতে তার বসবাস আরও দীর্ঘায়িত করার জন্যই মূলত তার ভিসার মেয়াদটি বাড়ানো হয়েছে। মূলত ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং তিনি 5 আগস্ট দেশ থেকে পালিয়ে মূলত ভারতের দিল্লি এয়ারপোর্টে তিনি অবতরণ করেন এবং সেখানে দিল্লিতে বসে আছেন বা ভারতে বসে আছেন, এবং তারপর ভারত থেকে তিনি একই সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন সভা সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। এই ঘটনায় বাংলাদেশ সরকার উদ্বেগ জানিয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব বৈঠক রয়েছে সেসব বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকগুলোতে ভারতকে জানানো হয়েছে যেন শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন, কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে ভারত সরকারকে জানানো হয়েছে, গত 23 ডিসেম্বরই ভারত সরকারকে জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। যদিও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, উল্টো যেহেতু শেখ হাসিনা ভারতে বসে আশ্রয় নিয়েছে, ভারত সরকার তাকে আরও তার বসবাস দীর্ঘায়িত করার জন্য এই ভিসার মেয়াদটা বাড়ালো আমরা দেখতে পেয়েছি। যদিও এটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হচ্ছে এবং জানিয়ে রাখি যে শেখ হাসিনা ভারতে যখন পালিয়ে গিয়েছেন ঠিক তখন বাংলাদেশে তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, কারণ শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন কায়েম জারি রেখেছিলেন বাংলাদেশে এবং মূলত এই যে কোটা সংস্কার আন্দোলনটার যদি প্রেক্ষাপট বলি, সেই সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে 2018 সালে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন সেই সময় একটি পরিপত্রের মাধ্যমে শেখ হাসিনা বলেছিলেন যে তাহলে আর কোটার প্রয়োজন নেই, যেহেতু শিক্ষার্থীরা চায় না, তখন একটি পরিপত্র জারি হয়। কিন্তু আবার এই 24 যে জুনে হাইকোর্ট থেকে একটি রায় হয় বা হাইকোর্ট থেকে একটি রায় দেওয়ার জন্য যখন এটি মামলা চলমান, যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা যখন আবার হাইকোর্টের কাছে যায়, তখন হাইকোর্ট এই যে কোটা পরিপত্র আবার বাতিলের ব্যাপারে যখন আলাপ আলোচনা উঠে আসে, তখনই শিক্ষার্থীরা আবার রাস্তায় নামেন এবং আবার আন্দোলন শুরু করেন এবং তারপরে আমরা দেখেছি জুলাইয়ের 1 তারিখ থেকেই মূলত এই আন্দোলনটি দানা বাঁধে। শিক্ষার্থীরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন এবং রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। প্রতিনিয়ত তারা কর্মসূচি দিয়েছেন। বিশেষ করে 5 তারিখের দিকে তারা একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি 64 সদস্যের একটি কমিটি গঠন করে এবং তারপরে এই কমিটির যিনি প্রধান বা 1 নম্বর সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম, 2 নম্বর ছিলেন আসিফ মাহমুদ, এভাবে যে বেশ কিছু সমন্বয়ক তাদের ওপর চড়াও হয়েছিল একসময় সরকার এবং তাদেরকে গুম করে নেওয়া হয়েছিল। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাদেরকে গুম করার পরে যখন
এই আন্দোলনটি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা দেখেছি যে জুলাইয়ের 16 তারিখ মূলত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ দুহাত পেতে পুলিশের সামনে দাঁড়ায় এবং পুলিশ তাকেও গুলি করে। এভাবে সেদিন কয়েকজন নিহত হন এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটির প্রতিবাদ জানাতে আসলে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্রলীগের সদস্যরা এই যে 17 তারিখ ব্যাপক হামলা চালায় এবং একই সঙ্গে সেদিন সারা দেশের মানুষ দেখেছে যে ছাত্রলীগ কীভাবে বা আওয়ামী লীগের কর্মীরা, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিভাবে এই সাধারণ ছাত্রদের ওপর এভাবে চড়াও হয়েছে এবং এভাবে নির্যাতন চালিয়েছে। এটির প্রতিবাদ আসলে সারা দেশের মানুষ খুব বিক্ষোভে ফেটে ওঠে এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলেও 18 জুলাই আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার দাঁড়িয়ে যায়, সেই রামপুরা, বাড্ডা কিংবা মিরপুরে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবার রাস্তায় নামে এবং এটির প্রতিবাদ জানায়। কিন্তু সেই প্রতিবাদের মিছিলে পুলিশ ব্যাপকভাবে গুলি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে তারা নানাভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এবং তারপরে 19 জুলাই মূলত জুমার দিন ছিল, সেদিন বিজিবির সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক মাত্রায় গুলি করে এবং সেদিন প্রায় কয়েকশো মানুষ সারা দেশে নিহত হয়েছেন। এবং তারপরে যে কারফিউ জারি করা হয়, সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামে, কিন্তু সেনাবাহিনীর সদস্যদের চক্ষু উপেক্ষা করেই কারফিউ ভেঙে সারা দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেন। এই আন্দোলন তারপরে দানা বাঁধে, শিক্ষার্থীদের গুম করা হয়, আবার 9 দফা দেয়া হয়। 9 দফায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়, কিন্তু সরকার সেই জায়গায় না এসে আবার শিক্ষার্থীদের সঙ্গে আবার দমন পীড়নের এই যে পথে হাঁটতে থাকে। তারপরে সাধারণ মানুষ আবার বিক্ষোভে ফেটে পড়ে। এভাবে 3 তারিখে আমরা দেখেছি যে সারা শহীদ মিনার থেকে 1 দফা ঘোষণা করা হয়। নাহিদ ইসলাম 1 দফা ঘোষণায় বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন করতে হবে। এবং তারপর আমরা 4 তারিখ দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থেকে হয়ে ফার্মগেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন বাংলা মোটরে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক মাত্রায় গুলি চালায়। সেদিনও অনেক মানুষ নিহত হয়েছেন। এই যে তারপরে 5 তারিখ শেখ হাসিনা অবশেষে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছাড়তে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। এই যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ আওয়ামী লীগের যে দীর্ঘ রাজনীতির ইতিহাস, এই আওয়ামী লীগের সেই রাজনীতি থেকে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন বিশ্লেষকরা বলেন। কারণ সাধারণ মানুষ যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তখন আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় দাঁড়াতে পারেননি, কারণ জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। আসলে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে কারণ, সেই কারণগুলো উল্লেখযোগ্যভাবে বলা যায় যে বিগত 3টি নির্বাচন একেবারে একতরফাভাবে নির্বাচন করা, বিশেষ করে 2014 সালের নির্বাচনটা একতরফাভাবে, 2018 সালের নির্বাচন সেখানেও রাতের ভোটের নির্বাচন হিসাবে পরিচিত, 2024-এর যে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 1 বছর পূরণ হলো, 1 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেখানেও কিন্তু বলা হয় যে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসলে জনগণকে ভোট থেকে দূরে রেখে যে দলীয়ভাবে ক্ষমতায় বসে থাকার জন্য বিভিন্ন দেশের স্বৈরাচাররা যেভাবে ক্ষমতায় বসে থাকার জন্য নানানভাবে দমনপীড়ন করেন, শেখ হাসিনাও তার কম নয়। শেখ হাসিনাও দেখা গেছে যে এই দমনপীড়ন করেছেন, দমনপীড়নের উল্লেখযোগ্য মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানবাধিকার লঙ্ঘন আমরা যখন গুম কমিশনের রিপোর্ট দেখি, যেখানে কয়েক হাজার মানুষকে গুম করার আমরা তথ্য পাই, যেখানে কয়েক দিন, কয়েক মাস, কয়েক বছর, 8 থেকে 10 বছর পর্যন্ত গুম করে রাখা হয়েছিল। 5 তারিখের পর বেশ কিছু গুম থেকে অনেকেই বের হয়ে আসেন, কিন্তু এখন পর্যন্ত প্রায় 2 থেকে 300 মানুষ এখন পর্যন্ত যারা গুমের শিকার হয়েছিলেন তারা এখনও পরিবারের বা স্বজনের কাছে আসতে পারেননি। এই যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যখনই নির্বাচন সামনে আসে তখনই এই গুমের ঘটনাগুলো ঘটে, অথবা কেউ যখন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে যায়, যেখানে সাংবিধানিক অধিকার রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিউজের ক্ষেত্রেও গণমাধ্যম কর্মীরা কিছু লিখতে গেলেও অনেকেই দেখা গেছে যে গুমের শিকার হয়েছেন কিংবা জেল জুলুমের শিকার হয়েছেন। এই যে দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য এই যে দমন পীড়নের এই যে ইতিহাস, এটি কিন্তু চরম মাত্রায় মানবাধিকার লঙ্ঘন। এটি আদালতে যেটি বিচার চলমান রয়েছে। এবং একই সঙ্গে যদি আমরা দেখি যে উন্নয়নের নামে টাকা পাচার হয়েছে এবং অনেক টাকা, যেখানে বলা হয়েছে যে যেসব উন্নয়ন, যে অর্থনৈতিক
যে শ্বেতপত্র কমিটি যে তথ্যটি প্রকাশ করেছে, শ্বেতপত্র প্রকাশ করেছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে যেখানে যে উন্নয়ন প্রকল্পে যা ব্যয় না হতো তার চাইতে 4 গুণ বেশি ব্যয় করা হয়েছে। যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে যে পরিমাণ অর্থ খরচ হবার কথা কিন্তু তার চাইতে বেশি খরচ হয়েছে। এই যে দেশে ঋণ কেলেঙ্কারি হয়েছে, অর্থাৎ এবং দেশে প্রতি বছর টাকা পাচার হয়েছে, এই যে অর্থনীতি, গুম এবং নির্বাচন, ভোটাধিকার থেকে দূরে থাকা, এই যে নানান দীর্ঘমেয়াদী এই যে ক্ষোভ ছিল, এই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছিল 5 আগস্ট। তারপরই শেখ হাসিনা কে দেশ ছেড়ে পালাতে অবশেষে বাধ্য হয়েছেন, কারণ জনগণ তাকে আর চায় নাই, জনগণ তাকে পদত্যাগের জন্য বাধ্য করতে হয়েছে এবং শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। আসলে দেশ থেকে পালানোর পরে তার কোথায় যাবেন সেটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল, কিন্তু সবশেষে জানা গেছে যে ভারতেই তার অবস্থান। আসলে ভারতের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক রয়েছে। আমরা দেখি যে শেখ মুজিবুর রহমানের সময়কাল থেকেই তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বেশ যোগাযোগ ছিল এবং শেখ মুজিবুর রহমান যখন 1975 সালে নিহত হয়েছিলেন, তারপর শেখ হাসিনা জার্মানিতে থাকলেও তারপরে ভারতে আসেন, সেখানে ভারতেই বেশ কয়েক বছর তিনি অবস্থান করেন। তারপরে 1981 সালে তিনি দেশে ফেরেন। 1981 সাল থেকে দীর্ঘ প্রায় যে 40-42 বছর ধরে তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন, এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, কিংবা এই 90-এর অভ্যুত্থানেও তিনি অংশ নিয়েছেন। কিন্তু 1996 সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন এবং তারপরে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরে এরপর 2008 সাল থেকে এই যে টানা ক্ষমতায়, যদিও আওয়ামী লীগ বারবার দাবি করে আসছিল যে জনগণ তাদের সঙ্গে আছে, কিন্তু আসলে জনগণ সঙ্গে থাকার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটি হয়নি। এই দীর্ঘ এই যে মানুষের সঙ্গে এই যে আওয়ামী লীগের এই নির্বাচন থেকে আলাদা থাকা, নির্বাচনে অংশ না নিয়ে এই যে একতরফাভাবে নির্বাচন, এসব কারণেই এইসবের বহিঃপ্রকাশ সের ফলেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এবং মূলত ভারত সরকারকে বারবার বাংলাদেশ বলছে যে শেখ হাসিনাকে যেন দেশে ফেরত পাঠানো হয়, কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত তাকে সমর্থন দেয়ার মতোই আমরা বিভিন্ন পদক্ষেপ দেখছি। এবং বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছেন, যদিও বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক বড় একটি বর্ডার রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে প্রক্রিয়া, অনেক সময় আমরা দেখি যে অনেক বাংলাদেশি ভারতে বিনা ভিসায় চলে যান, ঠিক একইভাবে অনেকে বিনা ভিসায় চলে গেছেন, কিন্তু তাদের এখন বাংলাদেশে যেহেতু অনেকেরই ভিসা বাতিল হয়েছে, বাকি যে আওয়ামী লীগ নেতাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের ব্যাপারে কি হবে ভারত সরকার সেটি এখন পর্যন্ত স্পষ্ট করেনি। আমরা হয়তো এই যে তাকে ফেরত পাঠানো এবং তার বিচার কার্যক্রম, এই সব বিষয়ে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে যে দুই দেশের সম্পর্ক, সেটি আগামীতেই বলে দেবে যে কোন দিকে যাবে। এই ছিল মোটামুটি আজকের এই শেখ হাসিনার ভিসা ইস্যু প্রসঙ্গ নিয়ে আলাপচারিতা।